মদমহেশ্বর বা মধ্য মহেশ্বর উত্তরাখণ্ডের পঞ্চকেদারের দ্বিতীয় কেদার। এই স্থানেই প্রকট হয়েছিল মহিষরূপী মহাদেবের মধ্যভাগ। হিমালয়ের কোলে ঢেউ খেলানো বুগিয়ালে অবস্থান বাবা মধ্য মহেশ্বরের। আর এই স্বর্গলোকের যাত্রাপথ সে তো আরও সুন্দর। ঘন পাইন বনের জঙ্গল, নদী, ঝর্ণা, ছোট ছোট গ্রাম, নিবিড় প্রকৃতির সাথে একাত্ম হয়ে চলার পথ যেন আলোক সামান্য রূপকথার এক স্বপ্নরাজ্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি বাবা মদমহেশ্বরের অনন্য সুন্দর সম্পূর্ণ যাত্রাপথ। সেই সঙ্গে যাত্রা সম্পর্কিত সমস্ত ইনফরমেশনও আপনাদের দিয়ে দেব, যাতে করে আপনারাও সহজেই এই পথের যাত্রী হতে পারেন। এই স্বপ্নের যাত্রাপথের শুরুটা হয়েছিল রাশি গ্রাম থেকে। প্রথমেই দেখে নিন রাশিতে আপনারা আসবেন কিভাবে। রাশিতে পৌঁছানোর জন্য প্রথমে আসতে হবে হরিদ্বার, তারপর হরিদ্বার থেকে উখিমঠ। হরিদ্বার স্টেশনের সামনেই আছে বাস স্ট্যান্ড। উখিমঠ যাওয়ার জন্য সরাসরি বাস পাওয়া যায় না, তাই ধরতে হবে গুপ্তকাশীর বাস। গুপ্তকাশীর পথে নামতে হবে কুণ্ড বলে একটা জায়গায়। কুণ্ড থেকে উখিমঠ যাওয়া শেয়ার গাড়ি পাওয়া যায়। উখিমঠ থেকে রাশি যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন, ভাড়া পার হেড 100 টাকা করে। উখিমঠ থেকে রাশি পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগে। যোগাসু মনসুনা হয়ে যখন আমরা রাশিতে পৌঁছালাম তখন সন্ধে 7টা বেজে গেছে। গ্রামের শুরুতে আছে কোমল ট্যুরিস্ট লজ, সেখানেই রাতটা কাটিয়ে দিলাম। ছোট্ট একটা ঘর, তাতে 4 জন শোয়া যাবে। রুমের ভাড়া নিয়েছিল 1100 টাকা। বাথরুমে অবশ্য গিজার লাগানো ছিল। দেরি না করে রাত্রের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা ঘুম ভাঙতেই বাইরে এসে উপভোগ করলাম রাশি গ্রামের অপরূপ সৌন্দর্য। আমাদের পরিকল্পনা ছিল আজকের মধ্যেই মধ্যমহেশ্বর পৌঁছানোর, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বড় ব্যাগগুলো লজেই রেখে দিলাম। রাশি থেকে আগতলি ধার পর্যন্ত রাস্তা তৈরি হয়ে গেছে, তাই একটা গাড়ি করে নিলাম আগতলি ধার পর্যন্ত। ভাড়া নিয়েছিল 300 টাকা। আগতলি ধার থেকে মদমহেশ্বরের পায়ে হাঁটা রাস্তার শুরু। এই যাত্রায় আমরা ছিলাম 4 জন। আমি ও আমার বন্ধু সমু আমরা একসঙ্গে এসেছিলাম, ও রাস্তায় আরও 2 জনের সঙ্গে পরিচয় হয়ে গেছিল। তো আমরা চলে এসেছি আগতলি ধার। এখান থেকে পায়ে হেঁটে আমরা যাত্রা শুরু করব। তো আমার সাথে পরিচয় হয়ে গেছিলো অমরেন্দ্র আর রাহুলের, এনারা পাটনার বাসিন্দা। তো গুপ্তকাশীতে আমাদের সাথে পরিচয় হয়, সেই থেকে আমরা একসাথেই সমস্ত যাত্রাগুলো করছি। মদমহেশ্বর যাত্রাতে প্রথমেই কিন্তু নিচে নামতে হচ্ছে। তো অন্যান্য জায়গাতে আমরা প্রথম থেকে চড়াই পেয়েছিলাম, এখানে একটু উল্টো, এখানে প্রথমে নিচে নামতে হচ্ছে। যাত্রা শুরুতে এখানে বোর্ডে দূরত্বগুলো লেখা আছে। এখান থেকে মদমহেশ্বরের দূরত্ব হচ্ছে 14.5 কিলোমিটার। আর এখান থেকে যে প্রথম চট্টিটা পড়বে সেটা হচ্ছে গন্ডার, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। একটু নিচে নামার পর অনেকটাই সমতল রাস্তা পেলাম। যাত্রা শুরু করতে প্রথমে চোখে পড়ল খুব সুন্দর একটা ঝর্ণা, আর নিচে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। মদমহেশ্বরের পুরো যাত্রাপথটা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এখানে রাশিতে হাই স্কুল আছে। বাচ্চাগুলো গুন্ডার থেকে পায়ে হেঁটে যাচ্ছিল রাশির দিকে।
রাশি থেকে গোন্ডার পর্যন্ত পুরো রাস্তাতে আমাদের সঙ্গী ছিল মধুগঙ্গা নদী। कभी हार ना मानने की आदत ही एक दिन बड़ी जीत दिलाती है। हर हर महादेव। রাশিয়ার পথ চলতে চলতে মদমহেশ্বর থেকে ফিরতি পথে যাত্রীদের সঙ্গে কথা বলে জেনে নিচ্ছিলাম রাস্তার হাল হকিকত। परसों आ गए थे मदमेश्वर से। अच्छा हाँ ठीक है। मदमेश्वर से हर हर महादेव। हर हर महादेव। এ পথে চলার সময় কানে আসছিল জঙ্গলের বিভিন্ন প্রকার পোকামাকড় ও পাখিদের কলতান, যা পথ চলার মাধুর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। একটু হাঁটা ও একটু বিশ্রাম, এইভাবেই চলছিল আমাদের যাত্রা। চির পাইন ম্যাগনোলিয়া গাছের ছায়াশীতল পথ, গাছের ফাঁক দিয়ে চোখে পড়ে নিচে বয়ে চলা মধুগঙ্গা নদী। এ পথে ঘোড়া খচ্চরও চলে, তবে কম। রাশি থেকে মদমহেশ্বর পর্যন্ত যাওয়া আসার খরচ মোটামুটি ৬,০০০ টাকার মতো। মূলত দেখলাম মালপত্র বইবার কাজে ঘোড়াগুলি ব্যবহার করা হচ্ছিল। অনেকক্ষণ দলছুট হয়ে হাঁটার পর আমরা আবার একত্রিত হলাম। আসলে ভিডিও করতে করতে আমি বারবারই পিছিয়ে পড়ছিলাম। দূরে গাছপালার ফাঁকে একটা সুন্দর ঝর্ণা চোখে পড়ল। ঝর্ণার স্রোতে কল লাগিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পরিষ্কার ঠান্ডা ঝর্ণার জল পান করে শরীরের ক্লান্তি কমে গেল। জলধারাটির নাম ভীমসি ঝর্ণা। ঝর্ণাটি একটা পাহাড়ের ওপর থেকে নিচে নেমে এসে একটা বৃত্তাকার দহ সৃষ্টি করে ঝাঁপিয়ে পড়ছে মধুগঙ্গার বুকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বেড়েছে। হাঁটার সময় গরম লাগছিল, তাই গায়ের জ্যাকেট ব্যাগবন্দি করে ফেললাম। এখনো পর্যন্ত যতটা রাস্তা এলাম প্রায় বেশিরভাগটাই কিন্তু উতরাই ছিল, ডাউন। এরপর সামান্য চড়াই আছে। চড়াই উতরাই নিয়েই তো হিমালয়ের এই সুন্দর পথ চলা, তাই এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। रास्ता ठीक कर रहे हैं। अच्छा, और टीन में क्या लेके जा रहे हैं? हाँ, तेल। পাহাড়ি মানুষরা অনেক ভালো ও পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন। এই সুন্দর প্রকৃতি হয়তো তাদের এই রকম চরিত্র গঠনে সাহায্য করে। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে না চাইলেও বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। আগতলি ধার থেকে যাত্রা শুরু করে আমরা অনেকটাই চলে এসেছি। গোন্ডার এখান থেকে কাছাকাছি হবে। পুরো রাস্তাটা এত সুন্দর যে বারবার বসে পড়তে হচ্ছে। টাইমটা ফ্যাক্টর যদি আজকে পৌঁছাতে হয়, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর নেচার যে এখানে না দাঁড়ালে থাকাই যাবে না। ওই দূরে দেখুন বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই গোন্ডার। প্রায় চলে এসেছি, আরেকটু পথ। অনেকগুলো ছোট ছোট ঝর্ণা এসে মিশেছে এই মধুগঙ্গা নদীতে। আর এখনও পর্যন্ত দুটো ব্রিজ আমরা পের করলাম। গোন্ডার গ্রামের প্রবেশের একটু আগেই আছে দেবীধার মন্দির। দেবীকে প্রণাম জানিয়ে চলল একটু খাওয়া দাওয়ার পর্ব। পাটনা নিবাসী অমরেন্দ্র ও রাহুলের বাড়ি থেকে নিয়ে আসা সুস্বাদু ঠেকুয়া ও ভুজিয়া খেয়ে আবারও পথ চলা শুরু করলাম। কেদারনাথ ধামে যেখানে জনপ্লাবন, সেখানে এই পথ আজও শান্ত নির্জন। এখানে চলার পথের সঙ্গী শুধুই এই সুন্দর প্রকৃতি। যাত্রীর সংখ্যা কম বলে রাস্তায় দোকানপাটও নেই, তাই এ পথে চলার সময় ব্যাগে কিছু শুকনো খাবার রাখবেন। মদমহেশ্বরের পথে গোন্ডারই একমাত্র গ্রাম, বাকিগুলো সবই চট্টি। আমরা এখন পৌঁছে গেছি গোন্ডারে। তো এখন বাজে প্রায় 10টা বেজে 40 মিনিট।
মানে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগলো এখানে আসতে। তো পুরো রাস্তাটা প্রথমটা পুরোটাই আপনার উতরাই আছে, ডাউন, আর তারপর কিছুটা চড়াই আছে। তো চড়াইটা খুব বেশি নেই, রাস্তা খুব সুন্দর। প্রতিটা মুহূর্তে আপনাকে এখানে আসার সময় দাঁড়িয়ে বসে প্রকৃতিকে দেখতে দেখতে আসতে হবে, এত সুন্দর রাস্তা। তো এখানে আমাদের ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর এই পাহাড়ি গ্রাম গোন্ডার। বেশ কয়েক ঘর মানুষের বসতি আছে এই গ্রামে, চাষবাসও হয়। তবে গবাদি পশুপালনই এদের মূল জীবিকা। যাত্রা চলাকালীন যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে সামান্য কিছু অর্থ উপার্জন করেন। তো গোন্ডারে আমাদের ব্রেকফাস্ট চলছে, আলু পরাঠা, পুদিনা চাটনি আর চা। দারুণ, টেস্ট খুব সুন্দর। এখানকার মানুষ খুবই আন্তরিক হন, তাই খাবার দাবার এত সুস্বাদু। গরম গরম আলু পরোটার স্বাদ এখনও মুখে লেগে আছে। গোন্ডারে থাকার জন্য কয়েকটা হোমস্টেও আছে। দেখে নিতে পারেন নদীর পাড়ে অবস্থিত বুড়া মদমহেশ্বরের মন্দিরটিও। চা আলু পরোটা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও যাত্রা শুরু করলাম। এখন বাজে প্রায় 11:30 মতো। এর পরের গ্রামটা হচ্ছে বানতলি। বানতলি দুটো আছে, লোয়ার বানতলি আর আপার বানতলি। এখান থেকে দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। আমরা যদিও এই ট্রেকটি একদিনেই কমপ্লিট করেছিলাম, তবে আমার মনে হয়েছিল এই পথ 2 দিনে যাওয়াই ভালো। এই সামনের রাস্তাটা একটু চড়াই আছে, ওই সামান্য একটু চড়াই, তারপর আবার হয়তো উতরাই থাকবে। পাহাড়ে ট্রেকিংয়ের সময় আমার একেবারেই তাড়াহুড়ো করতে ভালো লাগে না। এই নিবিড় প্রকৃতির সাথে একাত্ম হতেই তো এতদূর ছুটে আসা। कहाँ से आ रहे हैं? क्या? कहाँ से आ रहे हैं? नानू से नानू से। कहाँ जाएंगे? गोंडार में। गोंडार में। লোয়ার বানতলির কাছাকাছি আসতেই চোখে পড়ল দুটি নদীর মিলনের অপূর্ব দৃশ্য। এই মুহূর্তে পৌঁছে গেছি লোয়ার বানতলিতে। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে মার্কণ্ডেয় গঙ্গা আর মধুগঙ্গা দুটো নদী এসে এখানে মিশেছে। বন্যায় ব্রিজ ভেঙে যাওয়াতে বাঁশ দিয়ে এই সাঁকোটা তৈরি করা হয়েছে। অপূর্ব সেই পাহাড়ি নদীর বয়ে চলার দৃশ্য, শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। ব্রিজ পেরিয়ে চলে এসেছি একেবারে নদীর সঙ্গমস্থলে। দুটো নদী দুপাশ থেকে এসে মিশছে। জায়গাটা অসাধারণ সুন্দর, আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে যাচ্ছে মার্কণ্ডেয় গঙ্গা আর এটা মধুগঙ্গা। এই দুটো মিলে এইখানে নদীটার মিলন হয়েছে। দেখুন, এই নদী কিন্তু বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে, তার প্রমাণটাও দেখে নিন। এখানে দেখুন, এখানে ব্রিজটা ছিল, পুরো ব্রিজ একেবারে এই বছর বর্ষায় ভেঙে যায়। কতটা জল উঠেছিল চিন্তা করুন। তার পরিবর্তে এখন ওখানটা আপনারা দেখালাম, ওটা টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে কাঠের। লোয়ার বানতলিতে দুটো হোমস্টে আছে, একটা বিসজির আর একটা শিব সিং পাওয়ারজির। পাওয়ারজির হোমস্টেতে আরেকবার চা পানের বিরতি নিয়ে নিলাম। পাওয়ারজি খুব মজার মানুষ, নানা রকম গল্প জুড়ে দিলেন।
তো এটা হচ্ছে শিব পাওয়ারের হোমস্টে। এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে, লোয়ার বান্তলি। তো আপনারা যখনই আসবেন এনার সাথে দেখা করবেন, খুব ভালো লাগবে। হর হর মহাদেব। পাওয়ারজি আজকের দিনটা এখানেই থেকে যাওয়ার কথা বলছিলেন। নদীর সঙ্গমস্থলে থাকতেও ইচ্ছে করছিল, তবে আমাদের যেহেতু আজকেই উঠে যাওয়ার প্ল্যান ছিল তাই এগিয়ে চললাম। তবে ঘটনাচক্রে ফেরার দিন রাতে এখানেই থাকতে হয়েছিল। হেঁটে এসছো? এই ছোট্ট বাচ্চাটা বাবা মার সঙ্গে হেঁটে উঠছে, দেখে খুবই ভালো লাগলো। লোয়ার বানতলি থেকে আপার বানতলি পুরোটাই চড়াই। এই প্রথম এতটা চড়াই পেলাম। এই জায়গাটার থেকে সঙ্গমটা সব থেকে সুন্দর দেখা যাচ্ছে, দেখুন। হিমালয় প্রেমী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বইতে নয়নাভিরাম এই সঙ্গমের সৌন্দর্যের বর্ণনা পড়েছিলাম। আজ চাক্ষুষ করতে পেরে মুগ্ধ হয়ে গেলাম। এরপর হাঁটতে হাঁটতে লোয়ার বানতলি থেকে পৌঁছে গেলাম আপার বানতলি। আপার বানতলিতে থাকার জন্য বেশ কয়েকটা হোমস্টে আছে। বানতলির পরের চোটটি হচ্ছে খাটারা খাল। এখান থেকে 2 কিলোমিটার। এটা মনে হচ্ছে পুরোটাই চড়াই আছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা এখানে এসছেন। धीरे धीरे चलने में ही प्रकृति का परम आनंद है। বানতলি থেকে অনেকটা চড়াই পথ অতিক্রম করে পৌঁছে গেলাম খাডরা চট্টিতে। এখানে থাকার জন্য 2টো ঘর চোখে পড়ল। এর পরের চট্টি নানু। এখান থেকে দূরত্ব 2 কিলোমিটার। পাহাড়ের দূরত্ব দিয়ে বিচার করলে ভুল হবে। রাস্তা স্টিপ হলে অল্প দূরত্বই অনেক বেশি বলে মনে হয়। এখান থেকে ভিউটা দুর্দান্ত। 2টো পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে বয়ে আসছে মধুগঙ্গা। এখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি। একসময় আমরা হাঁটছিলাম নদীর পাড় বরাবর। সেই নদী এখন কত নিচে। চড়াই বেশি থাকায় একটু পরপরই বসে পড়ছিলাম। তো মাঝে মধ্যেই একটু রেস্ট নিতে হবে, কারণ এখন পুরোটাই চড়াই। পৌঁছে গেলাম নানু চাট্টিতে। এখন বাজে 3:11। ওই সামনে দেখা যাচ্ছে, দেখুন। আগতলি ধার থেকে 9 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছে গেলাম নানুতে। এখান থেকে মদমহেশ্বর ধাম আরও 5.5 কিলোমিটার। নানুতে আরও একবার চা পানের বিরতি নিয়ে হাঁটা শুরু করলাম। এর আগে আমরা কেদারনাথ ও তুঙ্গনাথ মহাদেবের দর্শন করে এখানে এসেছি। কেদারনাথের চেয়েও এই পথের চড়াই আমার বেশি বলে মনে হলো। আপনাদের কি মতামত? আপনারা যারা দুটোই করেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখান থেকে সামনের রাস্তাটা কিন্তু পুরোটাই চড়াই, দেখুন। ওই জন্য মাঝে মধ্যেই একটু করে রেস্ট নিতে হচ্ছে। একটু বসে একটু জল খেয়ে আবার হাঁটা চালু। চড়াইটা দেখুন, এবার পুরো চড়াই। ওই ওপরে আমার বন্ধুরা যাচ্ছে। তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি এখন অনেকটাই কাছাকাছি। পথের সমস্ত ক্লান্তি ভুলে উপভোগ করতে থাকলাম হিমালয়ের অপার সৌন্দর্য। এ যেন স্বপ্নের জগৎ। হিমালয়ের এই অঞ্চলে মাটির ভাগ বেশি, তাই গাছপালার পরিমাণও এত বেশি।
এখন বাজে প্রায় 4:30, আর অনেকটা উঁচুতে আমি চলে এসেছি এখন। তো চলে এসেছি প্রায় মৌখাম্বা চট্টি। ওই দেখুন ওপরে আমার সঙ্গীরা ওয়েট করছে। এখান থেকে মধমেশ্বর আর 4.5 কিলোমিটার। মৌখাম্বা চট্টিতে একটাই মাত্র থাকার জায়গা আছে। এখানে একটু চা খেয়ে বিশ্রাম করে আরও বেরিয়ে পড়লাম। এখান থেকে কুঞ্চট্টি 1.3 কিলোমিটার। দেখা যাক কখন পৌঁছাই। মৌখাম্বা চট্টিকে পেছনে রেখে আরও একবার নতুন উদ্যমে হাঁটা শুরু করলাম। তবে প্রকৃতি আরও একবার আমাদের থামিয়ে দিল। গোধূলি লগ্নে হিমালয়ের চূড়ায় তখন রঙের খেলা চলছে। তো আস্তে আস্তে সূর্য অস্ত চলে গেছে, আর বেশ অন্ধকারও ঘনিয়ে এসছে। সামনেটা ঘন জঙ্গলের মতো আছে। আমরা চাইছি একটু তাড়াতাড়ি উপরে পৌঁছাতে, কিন্তু কতক্ষণে পৌঁছাবো বলতে পারছি না। সারাদিন হাঁটার পর শরীর এখন অনেকটাই ক্লান্ত। দ্রুত অন্ধকার নেমে আসছে। তাড়াতাড়ি পা চালানোর চেষ্টা করলেও শরীর আর সাপোর্ট করছিল না। পুরোপুরি আলো শেষ না হলেও ঘন গাছপালার জন্য রাস্তাটা একেবারে অন্ধকার। আমরা টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম। ক্লান্ত শরীরে অন্ধকারে পাহাড়ে হাঁটা যে কি কষ্টকর সেদিন ভালো মতোই টের পেয়েছিলাম। তো রাস্তা শেষই হচ্ছে না, এই অন্ধকারের মধ্যে হাঁটছি। মানে এখন তো শরীর আর টায়ার্ড হয়ে গেছে, একটু হাঁটছি আর একটু বসছি, এভাবে দেখি কখন পৌঁছাই। ये कौन सा चट्टी है? कौन चट्टी? लास्ट चट्टी है। ये लास्ट चट्टी है ना? यहाँ रहने का इंतजाम भी है। তো আমরা বের করলাম কুঞ্চট্টি। এটা এই যাত্রায় লাস্ট চট্টি। অন্ধকারে হাঁটতে হাঁটতে মধমেশ্বর পৌঁছতে রাত্রি হয়ে গেল। তো অবশেষে পৌঁছে গেলাম আমরা মধমেশ্বর। এখন টাইম হয়েছে 8:30। পুরো রাস্তা অন্ধকারের মধ্যে আস্তে আস্তে মনে হচ্ছিল রাস্তা শেষই হবে না, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। তো এরপর এখানে রুম নেব আর রেস্ট। দেখুন এই রুমটা নিয়েছি, এটা হচ্ছে আপনার 2000 টাকা নিল। ডরমিটারি হলে 300 টাকা করে বেড। তো যাই হোক আমরা 4 জন আছি, কথা বলে এটা 2000 টাকা ফাইনাল করলাম। কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, বাথরুম বাইরে। এরপর খাওয়া দাওয়া করে নেবো। পরিশ্রান্ত শরীরে কাঠের উনুনে তৈরি হওয়া গরম গরম খাবার খেতে দারুণ লাগছিল। এই ধরনের অভিজ্ঞতায় এই ট্রেককে এত সুন্দর করে তুলেছে। এখানে রুম সম্পর্কে একটা কথা বলে দিই। মন্দির কমিটির নিয়ম অনুযায়ী কোন হোমস্টেতে আপনি থাকবেন সেটা সিরিয়াল অনুযায়ী ওনারাই ঠিক করে দেন। আপনি নিজের ইচ্ছা মতো হোমস্টে এখানে নিতে পারবেন না। দারুণ ব্যাপার। গরম গরম রুটি তৈরি হচ্ছে আর ইনি দিয়ে যাচ্ছেন দারুণ খাবার। পরের দিন সকালে স্নান সেরে মন্দিরে এলাম বাবা মধমেশ্বরের দর্শন করতে। মন্দির ও মন্দির সংলগ্ন চারিপাশের নৈসর্গিক পরিবেশ মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তির সঞ্চার করল।
এইমাত্র পুজো দিয়ে বেরোলাম বাবা মদমহেশ্বরের ভেতরে। খুব সুন্দর পুজো হলো। আমরা এই ডালি নিয়ে এসেছিলাম, যেখানে আমরা রাত্রে ছিলাম ওখান থেকে এই থালা নিয়ে এসেছিলাম। তারপর সকালবেলা এখানে পুজো দিলাম। এখন ভিড় নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,475 ফুট উচ্চতায় অবস্থান বাবা মধ্যমহেশ্বরের। পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বরে মহিষরূপী মহাদেবের মধ্যভাগ অর্থাৎ নাভি ও উদর প্রকট হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে বাবার স্বয়ম্ভু লিঙ্গ আছে। মন্দিরের পেছনে আছে হরপার্বতীর মন্দির। মন্দির প্রাঙ্গণে দুটি পবিত্র কুণ্ড আছে, উদক কুণ্ড ও সরস্বতী কুণ্ড। এই দুটি কুণ্ডই বরফ গলা ঝর্ণার জল থেকে সৃষ্ট। মন্দিরের ডান দিকে আছে চির তুষারাবৃত পর্বত শৃঙ্গগুলি ও বাম দিকের উচ্চভূমিতে অবস্থান বাবা বুড়া মদমহেশ্বরের। মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হোমস্টেতে ফিরে এলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। रात के खाने का 170, उसमें आप रहेगा 2 रोटी चावल और सब्जी। 2 रोटी नहीं खाना, हाँ खा सकते हैं, पेट भर के, पूरा पेट भर के, रोटी चावल पेट भर के, दाल सब्जी। और पराठा है आपका 60 रुपीज का। हाँ, ये नाश्ते में आता है ना। नाश्ते में 60 रुपये। परोठा खाएगा 120 है। हाँ, रोटी सब्जी खाएगा तो 120 है। और आपका चाय 20 रुपये का, 20 रुपए। और गर्म पानी के लिए 50 रुपया बाल्टी। ये है ना, ये लकड़ी कोर्ट में। नहीं, वो तो इतना ऊपर तो लगेगा ही। আবারও হাঁটা শুরু করলাম। গন্তব্য মদমহেশ্বর পর্বতের শীর্ষদেশ বাবা বুড়া মদমহেশ্বর। তো এখন যাচ্ছি ওপরে বুড়া মদমহেশ্বর বাবার দর্শন করতে। তো সামনে ভৈরব বাবার মন্দির আছে, তো ভৈরব বাবার মন্দির দর্শন করে তারপর ওপরে চলে যাব বুড়া মদমহেশ্বর বাবার দর্শন করতে। মন্দিরের পেছনের দিকের উচ্চভূমিতে অবস্থান মদমহেশ্বর ধামের ক্ষেত্রপাল দেবতা বাবা ভৈরবনাথের। এখান থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা, তবে পুরোটাই প্রচণ্ড স্টিফ। রাস্তা বলতেও কিছু নেই, শুধুমাত্র মানুষের পায়ের চিহ্ন দেখে অনুমান করে চলতে হয়। প্রায় 1 ঘন্টা মতো হাঁটা হয়ে গেল, অনেকটাই উপরে, আরও কিছুটা আছে, দেখা যাক, কমপ্লিট করবই। পাহাড়ের এক একটা স্তর উঠে যখনই মনে হচ্ছিল এই বুঝি পৌঁছে গেছি, তখনই দেখি আরও একটা উচ্চতা বিশিষ্ট পাহাড়ের মাথা ধীরে ধীরে জেগে উঠছে। রাস্তা যেন শেষই হচ্ছে না, অনেকটা উপরে উঠে এসেছি, তারও মনে হয় কিছুটা যেতে হবে। রেস্ট নিয়ে আসছি, তবে ওপর থেকে চারপাশের ভিউটা দেখতে দুর্দান্ত লাগছে। অনেকটা চড়াই পথ ভেঙে পৌঁছে গেলাম বাবা বুড়া মদমহেশ্বরের মন্দিরের সামনে। দেখুন সামনে মন্দিরটা দেখাচ্ছি, আর এখান থেকে ভিউটা দেখুন একেবারে উপরে। এটা মদমহেশ্বর পর্বতের টপ। এখানে উঠে মনে হচ্ছিল আমরা যেন পাহাড়ের ছাদে চলে এসেছি। ওপরে অনেকটা সমতল ভূমি, মাঝখানে দুটি অগভীর জলাশয় আছে। এখন জল কম। জলের ওপর মাউন্ট চৌখাম্বার শৃঙ্গগুলির প্রতিবিম্ব দেখতে দারুণ লাগছিল। আমাদের চারিপাশ থেকে ঘিরে রেখেছে হিমালয়ের বিভিন্ন তুষার শৃঙ্গগুলি। মনে হচ্ছিল যেন হিমালয়ের মাঝখানে চলে এসেছি। এখানে এসে মনের মধ্যে কি এক অদ্ভুত ভালো লাগার সঞ্চার হয়েছিল, সেটা ঠিক বলে বোঝাতে পারবো না।
এখান থেকে একেবারেই ফিরে যেতে ইচ্ছে করছিল না, তবুও যেতে তো হবেই, তাই নামা শুরু করলাম। আমরা যখন নিচে নেমে এলাম তখন মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে, আবারও খুলবে বিকেলবেলা সন্ধ্যা আরতির সময়। বাইরে থেকে বাবাকে প্রণাম জানিয়ে নিচে নামা শুরু করলাম। পথে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। শেষ পর্যন্ত বৃষ্টি ও অন্ধকার নেমে আসায় লোয়ার বানতলিতে থেকে গিয়ে পরের দিন সকালে বেরিয়ে 9:30 নাগাদ পৌঁছে যায় আগতলি ধারে। তো আমরা পৌঁছে গেলাম আগতলি ধারে। সকাল 7টার সময় যাত্রা শুরু করেছিলাম লোয়ার বানতলি থেকে, এখন বাজে সকাল 9:30, প্রায় 2.5 ঘন্টা মতো সময় লাগলো। এখান থেকে আমরা চলে গেছিলাম উর্গম ভ্যালিতে পঞ্চম কেদার বাবা কল্পেশ্বর মহাদেবের দর্শন করতে। সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে।